আমাদের দাবি আমরা সংবিধান সংস্কার করতে চাই। ওনারা বলেন যে আমরা জুলাই অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদ যে বিষয়গুলো আছে এগুলোকে সংবিধান সংশোধন দিয়ে করা সম্ভব? গণভোটের কি জন্য হয়েছে? সংবিধান সংস্কার করব কি করব না? অবশ্যই করব। কি সংস্কার করব? জুলাই সনদ যা লেখা আছে তাই করব। অর্থাৎ গণভোটের ফলাফল তো আমরা মানতে বাধ্য, মানছে সবাই। বাধ্য মানে মোরালি বাধ্য। আমরা তো গণভোটটা কেন হলো? যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব তার জন্য তো গণভোট না। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে আজ এক নাটকীয় দিন। সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার দাবিতে অনড় বিরোধী দল আজ সংসদ থেকে ওয়াকআউট করেছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে উল্টো আরেকটি প্রস্তাবের মাধ্যমে তাদের মূল দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দল বলছে এটি জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা। 11টি দল নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা। রাজনীতির কেন্দ্রবিন্দু এখন সংসদ না রাজপথ? জনগণের দেয়া রায় কি সত্যি মূল্যায়িত হচ্ছে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে চাপা পড়ে যাচ্ছে? সংসদ কি এখনো গণমানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা, নাকি সিদ্ধান্ত এখন অন্য কোথাও তৈরি হচ্ছে? এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে আমার সঙ্গে থাকবেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হয়ে স্টুডিওতে আছেন আজিজুল বাড়ি হেলাল, সংসদ সদস্য ও তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ। জনাব আজিজুল বাড়ি হেলাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে। সংসদে কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও বিরোধী দল কেন ওয়াকআউট বেছে নিল? এটি কি প্রতিবাদের শক্তিশালী ভাষা, নাকি রাজনৈতিক কৌশল? ধন্যবাদ। আপনি যে কথাটা প্রথমে শুরু করেছিলেন নাটকীয়, আসলে নাটকীয় আমার কাছেও মনে হয়েছে। কারণ দেখেন যে আমাদের সংসদের নিয়মিত যে কার্যাবলী হয় সেই কার্যাবলীর কে স্টপ করে একটা মুলতবি প্রস্তাব গতকালকে গতকালকের আগের দিন বিরোধী দল একটা মুলতবি প্রস্তাব আনে যে জুলাই সনদের উপর আলোচনা হবে। সংসদ বা স্পিকার সেই প্রস্তাবটি গৃহীত করে আপনার আলোচনার জন্য একটা টাইম দিল যে সংসদের কার্যক্রম চলতে থাকুক। আগামী গত 31 তারিখে শেষ 2 ঘন্টা আমরা এটা নিয়ে আলোচনা করব। সেই 2 ঘন্টা আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করলাম এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হলো, আপনারা সবাই জানেন যে একটা বিশেষ কমিটি গঠন করে এই জুলাই সনদকে বাস্তবায়ন। তখন তাদের বক্তব্য ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ যে আপনাকে শপথ দিতে হবে। তো এখন জুলাই সনদে কিন্তু এই বাস্তবায়ন পরিষদ নামে কোনো পরিষদ নেই। এই বাস্তবায়ন পরিষদ আছে প্রেসিডেন্টের আদেশে, এবং আদেশ সম্বন্ধে আপনার আইডিয়া আছে যে আদেশে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম 84টা পয়েন্টে আপনার সংসদের দক্ষিণ প্লাজায় সমস্ত জাতির সম্মুখে সমস্ত দল যেটা সিগনেচার করেছিলাম সেই সিগনেচারের সাথে প্রেসিডেন্টের যে আদেশ গেজেট আকারে যেটা আসছে তার অমিল রয়েছে। যেমন আমাদের নোট অফ ডিসেনশনগুলো বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে কিছু কিছু বিষয় ঢুকিয়েছে, যেমন সংবিধান সংস্কার পরিষদ উইদিন ব্র্যাকেট এইটা আপনাকে শপথ দিতে হবে, দ্বিতীয় শপথ যেটাকে বলা হয়, এটা আদেশে রয়েছে। তার মানে কি এটা একটা প্রতারণা? আপনি সবার সামনে আমি জুলাই সনদে স্বাক্ষর সেখানে নেই, আপনি আদেশে দিলেন। এই সমস্যার সমাধান কল্পে আমরা বললাম ঠিক আছে আমরা একটা কমিটি গঠন করি, তারা রাজি হলো। এবং এখানে আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ। আমরা বলেছি যে সংবিধান সংস্কার বলতে কি বোঝাচ্ছে? যে টোটাল সংবিধানটাকে উলটপালট করে দেওয়া। সংবিধানের যে সমস্ত জায়গায় আমরা ঐক্যমত হয়েছি বা দ্বিমত হয়েছি, নোট অফ ডিসেনশন সহজ দ্বিমত, এইগুলো বিষয়ে আলোচনা হবে, সেখানে সে সংশোধন করা হবে।
অর্থাৎ আমরা বলছি যে সংবিধান সংশোধন, যেসব জায়গায় আমরা, ওনারা বলছেন সংস্কার। কিন্তু সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে কি ওই যে শুধুমাত্র শব্দের খেলা, ভাষাগত পার্থক্য? আমিও তাই দেখতেছি যে আপনি 84টা পয়েন্টের মধ্যে 50টা আমরা ঐক্যমত হয়ে আছি, ওইগুলো আপনি সংশোধন করছেন। আর 30টা আমাদের ডিসইউনিটি ছিল, মানে ডিসেনশন ছিল, সেখানে আমি 52% ভোট পাইছি। আমার ওই ডিসেনশন, আমি তো ওইগুলো আমার নির্বাচন কমিটমেন্টে দিয়েছি, তাহলে আমি সেগুলো মানবো। কিভাবে মানবো তা নিয়ে একটা আলোচনা হবে। তার জন্য আপনি বলছেন সংস্কার পরিষদ আপনার গঠন করতে হবে। সংস্কার পরিষদ গঠন করে শপথ নিই, তাহলে আমি প্রথমে যে এমপি হিসেবে শপথ নিলাম, তাহলে আমার এই শপথটা কি নাল এন্ড ভয়েড হয় না? কিন্তু বিরোধী দল কেন অভিযোগ করছে যে সরকার গণভোটের ফলাফলকে অবমূল্যায়ন না, করছে? গণভোটের কি জন্য হয়েছে? যে সংবিধান সংস্কার আমরা করব, সংবিধান সংস্কার করব কি করব না? অবশ্যই করব। কি সংস্কার করব? জুলাই সনদ যা লেখা আছে তাই করব। অর্থাৎ গণভোটের ফলাফল তো আমরা মানতে বাধ্য, মানছে সবাই, বাধ্য মানে মোরালি বাধ্য। আমরা তো গণভোটটা কেন হলো? যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব তার জন্য গণভোট না। গণভোট অধ্যাদেশ তো সংসদে জানানো হয়েছে। না, গণভোট তো অধ্যাদেশ দিয়ে করা হয়েছে, কিন্তু আপনি যে সংবিধান সংস্কার পরিষদ করেছেন ওটা কিন্তু আদেশ দিয়ে। ওটা কেন আপনি অধ্যাদেশ আনলেন না? আদেশ দিলেন কেন? আদেশ নিয়ে তো অনেক কথা আছে, এইখানে একটা গোজামিল। এখন আপনার এই যে মুলতবি প্রস্তাব জামাতে ইসলাম যেটা এনেছিল, সেটার উপর 2 ঘন্টা আলোচনার পরে আজকে আবার আপনার একটা জনগুরুত্বপূর্ণ সম্পন্ন প্রশ্নোত্তর পর্ব, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে, মন্ত্রিপরিষদের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কথা বলা হয়। তখন জামাত ইসলাম দাঁড়িয়ে বলে যে আমাদের গতকালকের যে মুলতবি প্রস্তাব সেটা নিয়ে আলোচনা করতে হবে। তখন স্পিকার মহোদয় বলেন যে আরেকটি মুলতবি প্রস্তাব ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি বেঞ্চ থেকে আনা হয়েছে, যে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এর জন্য একটা মুলতবি প্রস্তাব আছে। সুতরাং এই মুলতবি প্রস্তাবটা আমরা গৃহীত হলাম। তাহলে মুলতবি প্রস্তাব দুটো গৃহীত হলো, গতকালকেরটা আজকেরটা, দুটোই আলোচনা হবে। তারা বুঝে হোক না বুঝে হোক, আপনি যে শব্দটা ব্যবহার করেন নাটকীয়ভাবে, তারা বললো যে আমরা ওয়াকআউট করলাম। কিন্তু বিরোধী দল কিন্তু একই জিনিস অভিযোগ করছে যে তাদের প্রস্তাব চাপা দিতে বিকল্প প্রস্তাব আনা হয়েছে। এটা তো বিকল্প প্রস্তাব না। জুলাই সনদ বাস্তবায়ন কি বিকল্প প্রস্তাব? জুলাই সনদ বাস্তবায়ন হবে কি প্রক্রিয়ায়, এটা কি কখনো বিকল্প প্রস্তাব হতে পারে? বলেন আপনি। জুলাই সনদ বাস্তবায়ন তো আপনারা সবাই চায়। সংসদীয় ইতিহাসে সরকার দলীয় এমপির তরফ থেকে এমন মুলতবি প্রস্তাব আসা তো বেশ বিরল। 53 বছরের ইতিহাসে বিরল। আসতে আগে একবার আসছে, আর আজকে একবার আসলো, আপনার আসতেই পারে। আর একজন বেসরকারি সদস্য এরা উত্থাপন করেছে, তিনি ট্রেজারি বেঞ্চের লোক। এটা নিয়ে একটা বিতর্ক হয় যে উনি যেহেতু মন্ত্রী বা অন্য কোনো সরকার, তিনি একজন এমপি আমার মতোই, অর্থাৎ তিনি বেসরকারি সদস্য, ট্রেজারি বেঞ্চ না। এটা একটা বিতর্ক। সে যাই হোক, এই মুলতবি প্রস্তাবটা স্পিকার গ্রহণ করেছে। গ্রহণ করে এটা নিয়ে আলোচনা হবে, এবং গত পরশুদিন যেটা গ্রহণ করেছিল যে সেটা নিয়েও আলোচনা হবে। কিন্তু জনাব আজিজ, এখন আপনি বলছেন যে এখন কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? আপনারা বলছেন জুলাই সনদ যে আদেশ এটি নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। যখন এই আদেশটি এলো তখন আপনারা কেন প্রতিবাদ করেননি? তখন তো প্রতিবাদ করেছে। আপনারা দেখেন যে আদেশটা কখন এলো, যখন জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেলাম আমরা সবাই, এরপর যখন প্রিন্ট ভার্সন আসলো, সেটা গেজেট আকারে আসলো, আদেশ আকারে। সেইখানে আমাদের যে সবাই মিলে, জামাত, আমরা, এনসিপি মিলে যে স্বাক্ষরটা করেছিলাম, ওইখানের আমাদের সকলের নোট অফ ডিসেনশনকে ডিলিট করা হলো, এবং তার সাথে ঢুকিয়ে দেওয়া হলো এই যে সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের একটা শপথ নেওয়ার কথা। এবং আপনি গতকালকে দেখবেন যে জামাত ইসলামের শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি, আমার কলিগ, সে একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছিল যে ভাই, সংবিধান সংস্কার পরিষদে আমরা যে শপথ নেব তার জন্য যে নীল রঙের কাগজটা আমি টেবিলে পেয়েছি, এটা তো পটুয়াখালীর থেকে আমি, যেহেতু মাসুদ পটুয়াখালীতে জয়লাভ করছে, পটুয়াখালীর থেকে আমি আনিনি, এটা দিল কেটা আমাকে। তখন আমাদের ট্রেজারি বেঞ্চ থেকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা তো আমারও বক্তব্য, যে নির্বাচন কমিশন এই কাগজটা সাপ্লাই করেছে আমাদের শপথের দিন সংসদ সচিবালয়। নির্বাচন কমিশনের এই এখতিয়ার আছে কিনা যে দ্বিতীয় শপথের কাগজ আপনি কার অনুমতিতে, কোন এখতিয়ার বলে, মানে আর ইউ এন্টাইটেলড,
টু সাপ্লাই দ্য আপনার পেপারস, এটাও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। আমরা বলছি যে নির্বাচন কমিশন গণভোটের বৈধতা নিয়ে যখন প্রশ্ন গণভোটের বৈধতা নিয়ে কে প্রশ্ন তুলে নিত? জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার গণভোটের প্রশ্ন মানে আমরা কই প্রশ্ন, গণভোটের রায় 69% লোক ভোট দিয়েছে। হ্যাঁ, আমরাও ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি। সেই গণভোটের কি জন্য গণভোটটা হলো? যে আমরা ইমপ্লিমেন্ট করব জুলাই সনদ, তো ইমপ্লিমেন্ট করব, সেই জন্য তো গণভোট হয়েছে। কি প্রক্রিয়া করব তার জন্য আলোচনা এবং কমিটি গঠন। আস্থা রাখতে পারছে না। এই যে আপনি প্রথমে যে বললেন যে নাটকীয়ভাবে আপনি প্রথমে যে বক্তব্য দিয়েছেন ওইটাকে আমি জানাচ্ছি আপনাকে। দর্শক জানিয়ে রাখতে চাই আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আমরা দেখলাম যে বিরোধী দল আজ সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং আন্দোলনের ঘোষণা দিয়েছে, এবং আপনারা বলছেন যে আপনারা গিভ আপ করেননি। একদিকে সংসদীয় প্রক্রিয়া চলমান রাখা, অন্যদিকে আন্দোলন, ভারসাম্য কিভাবে বজায় রাখবে বিরোধী দল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহযোগ হাজির ভাই হেলাল ভাই এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। যখন বিরোধী দলে আজকে যে অবস্থানটি নিয়েছে এটাই একটা যৌক্তিক অবস্থান আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আমরা এদেশের জনগণ যেই রাষ্ট্রটাকে সংস্কারের একটা লক্ষ্য ছিল এবং তার জন্যই তো আমাদের ঐক্যমত কমিশন হলো, জুলাই সনদের আদেশ আমাদের বাস্তবায়ন হলো। আমরা আজ পর্যন্ত দেখলাম যে আলোচনা যা হয়েছে, এখন সরকারি দল বলছে ওনারা সংবিধান সংশোধন করবেন। আমাদের দাবি আমরা সংবিধান সংস্কার করতে চাই। ওনারা বলেন যে আমরা জুলাই অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদ যে বিষয়গুলো আছে এগুলোকে সংবিধান সংশোধন দিয়ে করা সম্ভব? কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, যদি একটু মৌলিক বিষয় নিয়ে জানতে চাই, সংশোধন আর সংস্কারের সীমারেখা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? পার্থক্যটা মূল জায়গায় কোথায়? দেখুন, আমাদের সংবিধানের আর্টিকেল 142 এখানে সংবিধান সংশোধন করার ক্ষমতা বলে দেয়, এটা পার্লামেন্ট পারবে। কিন্তু সংবিধান যদি আপনি সংস্কার করতে চান এই ক্ষমতা কিন্তু পার্লামেন্টের নাই। যদি কখনো পার্লামেন্ট করেও এটা কিন্তু আদালতে গিয়ে এটা স্টে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংবিধান সংস্কার করতে হলে একমাত্র হচ্ছে গণভোট, হচ্ছে এটার মূল রায়টা, সেটি যেই জন্য তো আমরা গণভোটটা করেছি। এখন এদেশের মানুষ যেই ফ্যাসিবাদী কাঠামোতে বিগত সময়ে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়েছে আমরা সবাই জানি। আমাদের পঞ্চদশ সংশোধনী যেভাবে সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে, আমরা এই যে আজকে দেখলাম আমরা মানে সোশ্যাল মিডিয়াতে যে পার্থ সাহেব কালকে বলছে, ওনারা কিন্তু বক্তব্য আছে উনি বলছে সংবিধান ছুড়ে ফেলতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের ওনারা বক্তব্য আছে সংবিধান দিয়ে চলবে না। আমাদের এরপরে জোনায়েদ সাকি সাহেব বক্তব্য আছে। ওনাদের যে জোট, সেই দলের প্রত্যেকটি নেতার কিন্তু বক্তব্যে সংবিধানের ব্যাপারে আছে যে সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। আজকে দেখলাম যে ওনারা সবাই আবার খুব কেউ চুপ আছেন, কেউ আবার সরকার দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এটি আমরা সবাই জানি কিভাবে এই সংবিধানটাকে গসমাজা করে দলীয় ইস্তাহার বানানো হয়েছে। আমরা যখন সবাই ছিলাম বিরোধী দলে তখন আমরা সবাই বলছি সংবিধান দিয়ে চলবে না। এখন যখন সরকারে আসলাম, জনগণ যখন বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামোতে তারা নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এই যে দাবি জনগণের, যেই সাংবিধানিক কাঠামোগুলোকে ব্যবহার করে শেখ হাসিনা জুলুমতন্ত্র চালিয়েছিল, আয়নাগর বানিয়েছিল, নেতাকর্মীদেরকে তারা সেখানে গুম খুন করেছিল, যদি আপনি সেই কাঠামোগুলোকে আপনি পরিবর্তন না আনেন তাহলে বাংলাদেশ কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা জায়গাটি কাঠামোর জন্য সংবিধান দায়ী না ব্যক্তি দায়ী? দেখুন, ব্যক্তি দায়ী হওয়া ব্যক্তি সুযোগ পায় কোথায় থেকে? আপনার সামনে তার ওপেন রাখেন, শুধু সে দৌড়বেই সেটা। দেখুন, এখন যেটা বলেছেন আমাদের সরকার দলের পক্ষ, ওনারা যেমন আফার হাউসের কথা আমাদের কিন্তু ইয়েতেও আছে, ওনাদের হলো 31 দফা তো আছে, সেই আফার হাউস তো জুলাই সনদও আছে। হেলাল ভাই একটু বলুক আমাকে যে সংবিধান সংশোধন করে কি সংবিধানে আফার হাউস ঢুকানো যাবে? আমরা সুপ্রিম কোর্টের ক্ষমতার কথা বলি, আমরা বিচার বিভাগের কিছুক্ষণ আগেই বলছিল যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। আমার সেটাই তো কোশ্চেন, এই যে জুলাই সনদে যা আছে এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হলে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হবে। তখন আবার বেসিক স্ট্রাকচার পরিবর্তন আবার রেফারেন্ডাম হবে, বেসিক তখন আবার রেফারেন্ডাম হবে, তখন আবার রেফারেন্ডাম হবে। আমরা তো প্রথমে বলেছি যে আপনি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে, আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান যে সমস্ত মৌলিক কাঠামোর পরিবর্তন, তখন কিন্তু আরেকটি গণভোট হবে। বহু ট্যাক্সদ আমি বলেছি আরেকটি গণভোটের প্রয়োজন হবে। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম প্রথম গণভোটটির কি আসলে কোনো নেসেসিটি ছিল? তারপরেও প্রথম গণভোটটি আমরা করলাম, যেহেতু প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়েছে,
অর্ডিন্যান্সের আওতায় আমরা গণভোটটি করলাম। কি জন্য গণভোটটি করলাম? যে আমরা একে অপরের প্রতি ট্রাস্ট করতাম না, যদি সে ক্ষমতায় আসে সে এটা মানবে না, আমি ক্ষমতায় আসলে আমি মানবো না। এই যে ট্রাস্ট রাখা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান সংশোধন করে বাস্তবায়ন সম্ভব, কেন সম্ভব না বলেন আপনি? মৌলিক কাঠামো পরিবর্তনের তখন আবার গণভোট হবে, আবার গণভোট হবে। আবার গণভোট কেন করবেন? আরে এটা তো নিয়ম। আপনি গণভোটে মানুষ সমর্থন দিল, একটা প্রিভিয়াস গণভোট, একটা কোনো আইন, কোনো আমাদের এই পার্লামেন্ট আগামী পার্লামেন্টকে কোনো কিছু করতে বাধ্য করতে পারে না, ওইটাও সাবমেন্ট পার্লামেন্ট হবে। সুতরাং আমাদের এই পার্লামেন্টকে প্রিভিয়াস একটি কন্ট্রাক্ট বা রেফারেন্ডাম কখনো আমাদেরকে, তার মানে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আবারও গণভোটে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের সবটার ক্ষেত্রে না। যেমন ও বললো আপার হাউস করলে আপনার মৌলিক কাঠামো ভেঙে পড়বে, মানে সাংঘর্ষিক হবে, তখন গণভোট করার প্রয়োজন হবে। এটা আমার অনুমান থেকে গণভোট করার প্রয়োজন হবে। আদেশটাকে বাদ দিয়ে দিচ্ছেন না, আপনার আদেশ থাকলেও আদেশটাকে তো বাদ দিয়ে দিচ্ছেন, আদেশ অনুমোদন হবে না। আদেশটা বুঝতে হবে। আমি বলতেছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশ দিয়েছেন, সেই আদেশ জুলাই সনদে যা যা লেখা ছিল তা মতো আদেশটা দেওয়া হয়নি। আমাদের ডিসেনশন, তাদের ডিসেনশন, আরো অনেক দলের ডিসেনশন টোটাল বাদ দিয়ে দিল। এটা কার এখতিয়ারে বাদ দিল? সেকেন্ডলি, আপনি আদেশে লিখেছেন যে সংস্কার পরিষদের শপথ নিতে হবে, এটা তাহলে জুলাই সনদে লিখলেন না কেন? আর আপনি যদি আদেশ দিয়েই করবেন তাহলে তো আপনি অর্ডিন্যান্সটা করতে পারেন। আপনি গণভোট জন্য অর্ডিন্যান্সটা দিলেন, সুতরাং এটা একটা গোলামির বিষয়। বাস্তবতা রয়েছে কিনা দেখুন, আপনি শুরুতে সুযোগটা আপনি পেয়েছেন। দেখুন, এখতিয়ার জনগণ দিয়েছে। এদেশের জনগণ যখন 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ জনগণ চেয়েছে রাষ্ট্র সংস্কার হোক, জনগণের অভিপ্রায়টা, সেই অভিপ্রায় জায়গা থেকে জুলাই সনদের সবাই সেখানে স্বাক্ষর করেছেন। দেখুন, আমরা কিন্তু কথাগুলো আগে বলেছি। জামাত তখন বলেছে যে আমরা গণভোটটা আমরা আগে চাই। দেখুন, আমরা আন্দোলনও করেছি। বিএনপি বললো যে আমরা গণভোট ইলেকশনের দিন চাই। আমরা তখন বলেছিলাম 28 তারিখে আমাদের দলের মহাসচিব বলেছেন যে যদি একই দিনে গণভোট হয় তাহলে গণভোটটা অকার্যকর করার একটা ষড়যন্ত্র হবে। দেখুন, তাই তো হলো। যে জুলাই সনদের ভিত্তিতে আপনার ভোট হলো, আপনার গণভোট হচ্ছে, দুইটাই হয়েছে। একই নির্বাচন কমিশন তফসিল দিয়েছে জুলাই সনদের ভিত্তিতে। একই নির্বাচন কমিশনের তফসিলের ভিতরে আপনি একটাকে মানলেন, আটটা কেন মানলেন না বলুন? তো যুক্তির লজিকটা আসলে কোথায় সেখানে? এবং আপনি একটা কেন মানবেন না? তাহলে ভোটটা হবে। যদি আপনি সবইকে ধরতে চান যে কোনোটাই রাইট নেয় তখনকার সরকারের, তাহলে ভোটটা তো রাইট নেই। না, ভোটটা তো আদেশে হয়নি। যদি আপনি এখন বাস্তবে আসেন, একই দিন ইলেকশনটা হলো, একই জনগণ ভোট দিয়েছে, একই জনগণের 50% ভোটে আপনি সরকার গঠন করেছেন, একই জনগণের 70% ভোটকে আপনি অবজ্ঞা করছেন, কিভাবে হবে? কই অবজ্ঞা করছি? এই যে আপনি এখন মানছেন না, এই যে বলছেন গণভোটটা, না মানছি তো। যদি আমরা কি বলছি না গণভোট, তাহলে মানা হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আমাদের জুলাই আদেশের যে 8 ধারা আছে, আপনি কেন শপথ নিলেন না? জুলাই সনদে নেই তো, ওটা আদেশে। বিশ্বাসটা রাখতে পারছেন না কেন? এই এখন দেখেন না আপনি, এখন যে অবস্থানটা, এটা আমরা আগে অনুমান করেছিলাম যে কেউ যখন প্রধান মেজরিটি পেয়ে যায় তখন তার আর এই নিয়মগুলো তিনি মানতে চান না। এটা বাস্তবতা। এর আগে আমরা এটা একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি দেখলাম আউট অফ কনটেক্সট উই আর ডিসকাসিং। আপনি বিষয়টাকে দেখেন, আমার কথা শুনুন। গণভোট যে রায়, সেই রায় তো আমরা মানছি। গণভোটটা কেন হয়েছিল? যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার, উইল ইমপ্লিমেন্ট ইট, and that's why we are making a committee, এবং আপনারা সেই কমিটি এগ্রিও করেছেন গতকালকে, আজকে করছেন না। গণভোটটা হয়েছিল যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এই জন্য তো গণভোট হয়েছিল। গণভোট কি হয়েছিল যে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, এরকম কোনো কিছু গণভোট হয়েছিল? গণভোট হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই বাস্তবায়ন তো আমরা করবো। যেহেতু গণভোটে আপনি 70% আমরা রায় পেয়েছি, আমরাও তো গণভোটে হা ভোট দিয়েছি, আমরা ক্যাম্পেইন করেছি না। তাহলে গণভোট আপনার একা সম্পত্তি হয়ে যাচ্ছে কেন? গণভোটের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয় এটা নিয়ে অন্য আলোচনা, কিন্তু গণভোট হয়েছে, এটা সত্য, রিয়েলিটি, এবং এর রায়ের ফলে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। কি ইমপ্লিমেন্ট করবো? জুলাই সনদ, এই লাল একটা বইয়ে আমরা 84টা পয়েন্ট, এইটা আমরা ইমপ্লিমেন্ট করবো, তাই না? আপনি এখন এইটাকে ফোকাস না করে, আপনি একটা প্রেসিডেন্ট একটা আদেশ দিয়েছে, যেই আদেশটা
যদি আজকে অর্ডিন্যান্স আকারে দিত, যেভাবে গণভোটটা অর্ডিন্যান্স হয়েছে, তাহলে কিন্তু এত প্রশ্ন উঠতো না। কিন্তু জনাব আজিজুল বারী, আদেশে বলা বাংলাদেশের হচ্ছে ইতিহাসে আমরা দেখেছি এর আগেও 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সংবিধানে গণভোট না থাকা অবস্থায়ও কিন্তু গণভোট অনুষ্ঠিত আমরা কি হয়েছে। বলছি গণভোট তখন মানে জটিলতা সৃষ্টি এবং হয়নি, প্রথম এখন গণভোট গণভোট আমি তো কেন? আমি বুঝলাম না। ব্যাখ্যাটা কেন আপনাদের কাছ তুলছেন? থেকে গণভোট শুনতে তো চাই। আমরা মানবো, বিরতির মানছি পর। তো। দর্শক জনতা তারপরে কেন এই তুলছেন? পর্যায়ে একটা বিরতি দিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আজিজুল বারী হেলাল, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সংবিধানে না থাকা অবস্থায়ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তখন আমরা কোনো আইনি জটিলতা দেখিনি, এবার কেন? এবারও কোনো আইনি জটিলতা নেই। আপনি মানে বিষয়টা একটু ঠান্ডা মাথায় বোঝেন। গণভোটের রায় 70% মতো লোক হ্যাঁ ভোট দিয়েছে। সেখানে সমস্ত মানে বিএনপি, আওয়ামী, জামাত, জাতীয় পার্টি, আরো যে দল, সবাই অন্তত 70% লোক দিয়েছে, তাই না? তাহলে এই গণভোটের কি জন্য করলাম? যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার, জুলাই সনদ, তাই না? আমি তো মনে করি এই গণভোটের রায় বরঞ্চ জামাত মানছে না। আপনি দেখেন যে জুলাই সনদে রয়েছে পরিষ্কার করে 23 কি 24 নম্বর দফায় রয়েছে যে আপনি নমিনেশন দেওয়ার সময় অন্তত 5% নারী আসন ভোট দিবে, মনোনয়ন দিবেন। বিএনপি আর যাই করুক 10 জন বা 9 জনকে তো আমরা মনোনয়ন দিয়েছি, ওনারা কি একজনকেও দিল? তাহলে গণভোটের রায় মানে জুলাই সনদ বাস্তবায়ন, তাহলে জুলাই সনদের প্রতি বা গণভোটের প্রতি কোনো কোঅর্ডিনেটই তাদের আছে? 0%। আমাদের তো নেই মাত্র কানা ভালো, আমরা তো 10টা দিয়েছি, এনসিপি ঠিক মতো 2টা না 3টা দিয়েছে। তাহলে জামাত ইসলামের আমি মনে করি যে জুলাই সনদের ব্যাপারে বা গণভোটের ব্যাপারে কোনো কর্ডিয়ালিটি নেই। আপনি জুলাই সনদে একদম স্পষ্ট লেখা রয়েছে যে আপনি ডেপুটি স্পিকারটা নেবেন, তাই না? আমরা সংসদ অধিবেশনের সময় বললাম এবং আগেই বলছি যে ডেপুটি স্পিকারের পদটা আপনার নেন, জুলাই সনদে নিলেন না। তাহলে জুলাই সনদের প্রতি কই আপনার আন্তরিকতা? গণভোটের প্রতি কই আপনার আন্তরিকতা? আপনি বলুন। আমরা এই জুলাই সনদ তো আপনি সিগনেচারি করতে চাননি, আমরা তো প্রথম স্বাক্ষর করলাম। আমাদের আন্তরিকতা জুলাই সনদ বা গণভোটের প্রতি সবচেয়ে বেশি। গণভোটের মূল পয়েন্ট কি? যে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। সেটা আমরা উই আর ইমপ্লিমেন্টিং অ্যান্ড উই উইল ইমপ্লিমেন্ট। এবং হাউ টু ইমপ্লিমেন্ট, তার জন্য আমরা আজকে একটা মুলতবি প্রস্তাব এনেছি। মানে মুলতবি প্রস্তাব বলতে আগের সমস্ত কার্যক্রমকে মানে স্টপ মুলতবি করে একটা প্রস্তাব এনেছি যে কীভাবে জুলাই সনদটা বাস্তবায়ন করা যায়, সেই প্রস্তাবটা সেটা নিয়ে আলোচনা হবে আগামী। সুতরাং আমাদের তো গণভোটের প্রতি সবচেয়ে বেশি আন্তরিকতা জুলাই সনদের প্রতি। এখন আপনি যখন তর্ক করেন তখন আমরা বলি যে গণভোটের যে আদেশটা আপনি গণভোটে করতে হবে, এটা আপনি অর্ডিন্যান্স আকারে দিলেন। অর্ডিন্যান্স কাইন্ড অফ আইন, মানে আইন কাইন্ড অফ না, ডাইরেক্ট আইন। কিন্তু আপনি জুলাই সনদের যে সংবিধান সংস্কার পরিষদ নামে আজকে যে বিতর্ক তুলছেন, ওটা আদেশে কেন দিলেন? ওইটা আদেশ নিয়ে তো অনেক বক্তব্য, আদেশ তো আইন না। আপনি তারপরে সেই আদেশে যদিও আমরা মেনে নিলাম আদেশ, সেই আদেশটা আমরা যে জুলাই সনদে সবাই মিলে স্বাক্ষর করলাম সেটাকে গেজেট আকারে, ওটাই তো আদেশ। সেই গেজেটে আপনি কেন আমাদের স্বাক্ষরিত সবকিছু বিষয় আনলেন না? কেন নতুন একটা প্রস্তাব দিলেন যেটা অন্য দলের সাথে আলোচনা করা হলো না? ওই যে সংস্কার পরিষদ, এটা এক ধরনের ফেরতবাজি না? এই যে বলছেন অন্তহীন, এই জন্যই বলছি যে এই ঐক্যমত কমিশন যে গোজামিলটাগুলো করে গেল, এই দায় ইতিহাসের কোনো না কোনো সময় তাদেরকে নিতে হবে। তাহলে কি বর্তমান সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবই মূল সংকট? ভাই, সংবিধানের যে সমস্ত বিষয় আপনি করছেন যে ফ্যাসিবাদী কাঠামো যাতে না গড়ে ওঠে, সেই জন্য আমরা সংশোধন করব যে কোন জায়গা আপনার অ্যামেন্ডস করলে ফ্যাসিবাদী কাঠামো হবে না। সেই জন্য তো আমরা 84টা পয়েন্টের মধ্যে আমরা 84টা জায়গা স্থির করেছি যে এই 84টা জায়গা আমাদের অ্যামেন্ডস করতে হবে, অ্যামেন্ডস করে দেবো। এর জন্য আবার সংস্কার পরিষদ করে সেখানে শপথ নিতে হবে। তাহলে প্রশ্ন ওঠে তর্কের খাতিরে যে আমি তাহলে দ্বিতীয় শপথটা নিলে প্রথম শপথটা কি নাল অ্যান্ড ভয়েড বা বাতিল হয় না? এই যে যেখানে মৌলিক পরিবর্তনের এখতিয়ার সংসদের নেই, তখন আসলে মৌলিক কাঠামোতে পরিবর্তন কিভাবে আসবে? তাহলে বাস্তবায়ন কিভাবে হবে জুলাই সনদ? সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি যদি সংবিধান সংস্কার করেন আর সেখানে যদি মৌলিক পরিবর্তন, মানে মৌলিক
বিষয়ের সাথে সাংঘর্ষিক, ইউ হ্যাড টু মানে হোল্ড আনাদার রেফারেন্ডাম। কিন্তু জনাব আজিজুল বারী হেলাল, আমি একটু বুঝতে চাই আপনার কাছে যে আরো একটি গণভোট আয়োজন করে জনরায় নেওয়া ওনারা সহজ তো- পদ্ধতি ওনারা তো নাকি প্রথমটাই চায় না, সংবিধান খরচ সংস্কার বেশি হবে পরিষদ বলে। গঠন করে সমাধানের পথে হাঁটা সহজ পদ্ধতি? আপনি আপনার যদি দৃষ্টিকোণ গঠনও থেকে কি করেন মনে হচ্ছে? সংবিধান সংস্কার পরিষদ, সেই সংস্কার পরিষদে আপনি বললেন যে আপার চেম্বার করতে হবে, তাই না? তাহলে সেটা মূল সংবিধানের মৌলিক কাঠামোর সাথে একটা সাংঘর্ষিক হয়। তখন আপনাকে এইটা আপনি 2/3 মেজরিটি দিয়েই যে আপনি পারবেন তাও না, এটাকে আপনাকে আবার গণভোটে যেতে হবে। গণভোটের রায় নিয়ে তারপরে আবার প্রেসিডেন্ট, এটা আমরা বিলটা আসে, প্রেসিডেন্ট এটা সিগনেচার করলে তারপরে বাস্তব। তার মানে গণভোট ছাড়া কোনো সম্ভাবনা দেখছেন আমি না, বা আমার সমাধান এটা আমার হচ্ছে না? অনুমান, অন্য কোনো বিশেষজ্ঞ বলতে পারে যে গণভোট ছাড়াই আপনি মৌলিক পরিবর্তন করে দিতে পারবেন, তাহলে হতে পারে। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। অ্যাডভোকেট আতিকুর রহমান, একদিকে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছেন, অন্যদিকে আজিজুল বারী হেলাল অভিযোগ করছিল ডেপুটি স্পিকারের পদ আপনারা নেননি, আসন। অন্যদিকে আবার নারীদের যে 5% নমিনেশন দেওয়ার কথা সেটিও আপনারা দেননি। তাহলে আসলে সেটি জুলাই সনদের লঙ্ঘন নয়? আমরা আসছি, দেখুন হেলাল ভাইয়ের কথাগুলো অনেকটাই স্ববিরোধী। যখন গণভোটের দাবি আমরা করেছিলাম যে ইলেকশনের আগে গণভোটটা হোক, ওনারা বলেছেন যে এত খরচ সরকার কোথায় পাবে, এত কোটি টাকা খরচ হবে। ওনারা আবার আরেকটা গণভোট করার কথা বলছেন, এটি আসলে খুবই যুক্তি কথা না। কারণ আসলে ওনারা বুঝতেছেন যে আসলে সংবিধান সংস্কার করতে হলে গণভোট ছাড়া সম্ভব না। সেটা পরে, আগে এখন না, এখন যেহেতু আপনি আগে তো ম্যান্ডেট পেয়ে গেছেন, এখন করলে নিষেধটা কে করছে আপনাকে? যদি আপনি এখন বাস্তবায়ন করতে চান, কেউ বাধা দিবে আপনাকে? এখন কেন করবেন? আইন বাধা দিবে, কোথাও বাধা দেবে? শুনেন, জনগণ যেখানে আপনাকে সমর্থন দিয়ে দিল, সেখানে জনগণেরটা হচ্ছে সবচেয়ে বড় আইন, অভিপ্রায় সবচেয়ে বড় আইন। দেখুন যেটি ভাই বলেছেন যে এগুলো কেন, এই যে গেজেটটা হলো সংস্কার পরিষদের, যেটি এটি 13 নভেম্বর 2025 হয়েছে। আচ্ছা, তখন ওনারা দেখেন না এটি? এখানে যে লেখা ছিল যে একই ব্যক্তিরা তারা পার্লামেন্টে শপথ নেবেন, তারা সংবিধান পরিষদ, তারা সংস্কারের শপথ নেবেন। না, এটা আপনারা কেউ করেন না, না, আমি বলছি যেটা গেজেট হয়েছে, এই গেজেট হওয়া পর্যন্ত ইলেকশন 3 মাস পরে হয়েছে, তখন তো ওরা আপত্তি তোলে না যে আমরা এই যে গেজেটটা হয়েছে একই বিধি দুই জায়গায় কিভাবে শপথ নিতে পারি। আমরা কিন্তু তখন কিন্তু বিএনপি তরফ থেকে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। না, এটা তখন বলা হয় না। দেখুন, এবং আপত্তি তুলেছি। এখানে কি প্রশ্নগুলো আসবে সবগুলো ওয়েবসাইটে কিন্তু ছিল যে এই প্রশ্নগুলো আসবে। দেখুন, ওনারা বলছেন যে এই প্রশ্ন ওনাদের মত কেন হয় না। আচ্ছা, ওনাদের মন মতো হয় না বলেই তো গণভোটটা হলো, 30টা বিষয় ঐক্যমত হলো, কোনো কথা নাই। এবং যেগুলো তো ঐক্যমত হয় নাই, জনগণ সেখানে কি বলতে চায়? জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন 5 অক্টোবরে 2025, 9 অক্টোবর বলেছেন যে আমরা জনগণ কি বলতে চাই। উনি বলেছেন যদি জনগণ তাতে সম্মতি দেয়, এটা সবচেয়ে বড় আইন, এটা পার্লামেন্ট মানতে বাধ্য। এটি কিন্তু এখন সবগুলো কিন্তু ইউটিউবে অ্যাডভোকেট পাওয়া আতিকুর যাচ্ছে। রহমান, নিশ্চয় আপনার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কথা মনে আছে, তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মধ্যে বলেছেন, যতটুকু না, বিষয় ঐকমত্য হবে যেটা ইসে ততটুকুই আছে, বাস্তবায়িত যেটি হবে। আদেশেও আছে, জুলাই সনদেও শেষ আছে। পর্যন্ত সেটি হয় নাই, জনগণ অভিপ্রায়টা কি? এখন জনগণ যখন অভিপ্রায় দিয়েছে যে আমরা, যেহেতু নোট অফ ডিসেন্ট থাকলে তো আর গণভোট হয় না, গণভোট হচ্ছে যখন পাশ অনুমোদন হয়ে যায়। কিন্তু তখন জাতীয় ঐক্যমত্য ব্যক্তি পর্যায়ে কমিশন যখন 8.5 মাস সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করেছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো আসলে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া যুক্ত করাটা কতটা যোগ্য? দেখুন, রাজনৈতিক ঐক্যবদ্ধ নাও তো হইতে পারে, জনগণ সেখানে জিম্মি থাকবে? বলুন আপনার রাজনৈতিক দল তো বাংলাদেশে যেগুলো আছে, জনগণ তো হলো বাংলাদেশের 18 কোটি জনগণ। কিন্তু আমরা গণভোটের প্রশ্ন নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, আমরা দেখেছি 4টা প্রসঙ্গে একটি প্রশ্ন যুক্ত করা হয়েছে, 1, 2, 3, 4। যদি কোনো জনগণ বা যদি আমি আমার সাধারণ মানুষের কথা যদি বলি যে 4টির বিষয়ে যদি আমার ভিন্ন ভিন্ন মতামত থাকে, দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, আমি আপনাকে বলি, 77 সালে যে গণভোটটা হয়েছে, প্রশ্ন কি ছিল? আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি প্রতি আস্থা রাখেন? কোন নীতি লেখা আছে এখানে? আছে কিনা বলুন? নীতি কয়টা জানি কিছু আমরা? হ্যাঁ ভোট, না ভোট দেন। তো সেখানে এতগুলো আর বড় বেশি হওয়ার কথা। তো যেই নীতি সেখানে না লিখেই এক প্রশ্নে নীতিগুলো আমি সমর্থন করেন কিনা, হ্যাঁ না ভোট হয়েছে। তো এখন আপনি তো আরো বেশি উল্লেখ করা হয়েছে, কেন কেন প্রশ্ন? তো আপনি ওই সময় যে গণভোট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন এবং যেই পদ্ধতিতে, তার থেকে আরো এখন আরো ডিটেলস এখানে হয়েছে। এখন ওনার নীতি করা ছিল, মানুষ কেউ জানে না। গণভোটের সেই প্রশ্নে যদি নোট অফ ডিসেন্ট গুলো না আসতো, তাহলে এই সংকটের উত্থাপন হতো কি? গণভোটটা কেন হয়েছে? গণভোটটা তো হয়েছে এই জন্যই যে রাজনৈতিক দল সেখানে একমত হতে পারছে না, জনগণ চায় কিনা। এখন বিএনপি চায় না, জনগণ চেয়েছে, এই জনগণ ভোট দিয়েছে। আবার জনগণ না ভোট দিয়েছে না। এখন জনগণ যখন ভোট দিয়েছে না, আমরা নোট অফ ডিসেন্টকে অ্যালাউ করি না, জনগণের রায়ের কি চূড়ান্ত
প্রতিফলন ঘটেছে? অবশ্যই একটা শুনেন, জনগণকে সংবিধান প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে মতামত দেওয়ার সুযোগ পেয়েছে। এভাবে কোনো সুযোগ কখনো থাকে? বলুন আপনি, থাকে এখানে ইয়েস নো অ্যান্সার থাকে? আমি তো বললাম আপনাকে, এটা কিভাবে হয়েছে বলুন তো? তো লেখা থাকছে নীতি হলো 10টা, কোনটা লেখা ছিল সেখানে? নীতি মানে অনেকগুলো নীতি। তো এভাবে কি তখন কোশ্চেন করা ছিল এই 10টা নীতিতে আপনি হ্যাঁ কিনা না কিনা? এগুলো এক ধরনের গোজামি। ওনারা কিন্তু সবই জানেন, আতিকুর রহমান, সেখানেও কিন্তু প্রশ্ন আসে যে আমরা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার দেখুন আমরা কিছু সংস্কার রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে আমরা দেওয়ার যেটা- চেষ্টা আমরা করেছে যেটা কিনা, আমি বলি- সে বিষয়ে আলোচনায় আমরা ফিরতে যেটা চাই বলি, শুনেন। বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আন্দোলন ছাড়া উপায় নেই, সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব, এমনটি বলেছেন জামায়াতের আমির। যদি আন্দোলন রাজপথে চলে যায় তাহলে সংসদ কি তার গতিশীলতা হারাবে কিনা? দেখুন, আমরা প্রথমত চেয়েছিলাম যে পার্লামেন্টে আলোচনা হোক, এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমরা যখন দেখলাম আসলে পার্লামেন্ট এটাকে আর কখনো সুযোগ কম, এবং সরকার তো এটা স্বয়ংক্রিয়ভাবে তারা সেখানে বাতিল চেয়েছে। যেহেতু জনগণের অভিপ্রায়টা, দেখুন 70% জনগণ কিন্তু এখানে সম্মত হলো সংস্কারের পক্ষে। আমাদের দায়িত্ব অবশ্যই সেই জনগণের দাবি আদায় আমাদেরকে মাঠে থাকতেই হবে। রাজনৈতিক দাবি আদায় আমরা পার্লামেন্টে চেষ্টা করেছি, আমরা দায়িত্বশীল ভূমিকা রেখেছি, বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কথা বলেছি। এখন তো আমাদেরকে রাজপত্তর আমরা আমাদের নিয়ন্ত্রণেই থাকবে স্বাভাবিকভাবে। আমি জনগণকে আহ্বান করাবো যে আপনারা যে গণভোটটা দিয়েছেন, বর্তমান সরকার নানাভাবে নানা কায়দা কানুন কৌশল করে তারা আপনাদের যেই সংস্কারটা, আপনারা যেই প্রক্রিয়া চেয়েছেন, ওনারা সেই প্রক্রিয়া না করে ওনাদের মতো করে প্রক্রিয়া চাচ্ছেন। দেখুন, যেটা মূল হচ্ছে কি, ক্ষমতা আসলে কর্তৃত্ববাদী শাসন কেউ আসলে ছাড়তে চায় না। এটা বাংলাদেশের সমস্যা। সবাই চায় ক্ষমতাকে পুরোভাবেই কী করে ব্যবহার করা যায়। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, যে কোনো সরকারি ক্ষমতা ভারসাম্য আসবে। তিনি আগের মতো কর্তৃত্ববাদী হওয়ার যে সাংবিধানিক সুযোগ বাংলাদেশে আছে, যদি জুলাই সনদে যদি গণভোটের ভিত্তিতে এরা বাস্তবায়ন করা হয়, সংবিধান সংস্কার পরিষদের শপথের ভিত্তিতে, তাহলে এইরকম কোনো সরকার জনগণের উপরে কর্তৃত্ব পাওয়ার সুযোগ থাকবে না। আমাদের কাছে মনে হচ্ছে ওনারা যারা ক্ষমতা এসেছেন, ওনারা আবার সেই জায়গা নিতে চান। আমরা মনে করি সুযোগ আছে। অবশ্যই আমাদের এই জুলাই সনদে যেটি বলা আছে, এটি জনগণের ম্যান্ডেট। আমরা আবারও বলি, এই জুলাই সনদটা জনগণের অভিপ্রায়, জনগণ রাষ্ট্র সংস্কার চেয়েছে। সুতরাং আমি আপনি কি বললাম, কোন দল কি বললো, তার দলের চেয়ে এই দেশের মানুষ সবচেয়ে বড় শক্তি, যে শক্তিটা সংবিধানের চেয়ে বড় শক্তি। বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে মূল বাধা কি দেখেন? এই যে বাধা, এটি তো আমরা আশা করেছিলাম নিয়মতান্ত্রিকভাবেই যে জুলাই সনদ হয়েছে, যে জুলাই বিপ্লব হয়েছে, তার ভিতরে আন্দোলন হয়েছে। দেখুন, আপনি সংবিধানের কথা বলেন, বারবারই আমরা বলি আমরা ইলেকশনটা কীভাবে পেলাম, যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, জুলাই সনদ হয়েছে, তার ভিত্তিতে আমরা ইলেকশনটা পেয়েছি। তো আমরা তো সাংবিধানিক মানলে তো ইলেকশন আমাদের 29 সালে হওয়ার কথা ছিল। আমরা সে সংবিধান যেহেতু নাই, আমাদের সংসদ ভেঙে গিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর কোনো কথা কিন্তু শুনতে হয় নাই। প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীতই সংবিধান লঙ্ঘন করেই কিন্তু আমাদের পার্লামেন্ট সেখানে ভেঙে দেওয়া হয়েছে। তো যেখানে আমরা অনেকগুলো জায়গাতেই সংবিধানকে, যেটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে সংবিধানের সবগুলো আর্টিকেলকে ঠিকভাবে ফাংশন করা যায় না, এই বাস্তবতা মেনে তো আমরা চলেছি, এবং তার ভিত্তিতে আমাদের জুলাই সনদটা হয়েছে। এখন জুলাই সনদে আমরা আশা করেছিলাম যে কথা 8 ধারায় বলা আছে, একই ব্যক্তিরা পার্লামেন্টের শপথ নেবেন, এবং সেটা দেখুন বলা আছে, এবং একই ব্যক্তিরা যিনি পার্লামেন্টের শপথ দেবেন সদস্য তিনি আবার সংস্কার পরিষদের শপথ, সব স্পষ্ট বলা আছে এখানে। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকে ওনারা বেঁকে বসেছেন, এবং সংকটটা প্রথম দিন থেকে শুরু হয়েছে। এই ধন্যবাদ জানাচ্ছি শুরু হতে পারতো, জনাব আজিজুল বারী হিলাল। থেকে সংকট সরকার কি সংবিধান থেকে জনগণের মধ্যে একচুলও সরতে চাইছে না? বিষয়টি কি আমি মনে করি যে আমরা একটা একই আলোচনা, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি সবাই। আমার কাছে আমার মনে হয় যে একটা স্টেট অ্যান্ড ক্লিয়ার একটা বিষয়, যে গণভোটটার মূল প্রশ্ন কি ছিল, যে আপনি কি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ, জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ নিম্নলিখিত সংবিধান সংস্থা প্রস্তাবসমূহ অনুমোদন করেন? হ্যাঁ, অনুমোদন আমরা করি, যেহেতু হাবর যায় অনুমোদন আমরা করি। কি, যে জুলাই জাতীয় সনদে যে সমস্ত জিনিস আমরা লিখেছি, 84টা প্রশ্ন, নোট অফ ডিসেনশন সহ স্বাক্ষর করেছি। এখন নোট অফ ডিসেনশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, যেহেতু আমরা 52% মানুষের ভোট পেয়েছি।
আমরা আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোয় আমরা ওই নোট অফ ডিসেনশনগুলো উল্লেখ করেছি না? নোট অফ ডিসেনশন যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত না, সেইগুলো কি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি বিধাতে মানুষ আমাদের 52% ভোট দিয়েছে। তার মানে জুলাই সনদে নোট অফ ডিসেনশন সহ যা আছে আমরা সবই মানব। এখন প্রশ্ন যে জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, এই যে কথাটা আপনি লিখলেন আদেশে, এটা কি জুলাই সনদে আছে? তাহলে এটা একটা বড় ধরনের ফ্রডুলেন্ট না? এটা আইনগত ভিত্তি ভাই, এটা আইনি ভিত্তিতে হচ্ছে ফ্রডুলেন্ট না। আপনি জুলাই সনদে যা লেখা আছে সেখানে তো আপনার এই যে যা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এই যে দিলেন আপনি, এই আদেশে তো সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো কথা নেই। আমি এই একই জিনিস বারবার বলতে চাচ্ছি না। ওরা বলছে জনগণের অভিপ্রায় কি? জনগণের অভিপ্রায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করব না, ওখানেই তো আমাদের কোশ্চেনটা ভাই। আপনি যদি করতে চান আপনাকে তো এটা আসতে হবে না? কিসে আসতে হবে? আপনি যদি সংস্কার শপথে না আপনি কি করে বাস্তবায়ন করবেন? আমরা বারবারই বলি খুবই ক্লিয়ার দিতে হবে কেন? এইটা তো নিউ আইডিয়া, এইটা একটা প্রতারণা ভাই। আমাদের নিউ আইডিয়া জেনারেট করা হয়েছে। আপনি বলেন প্রতিষ্ঠানগুলো আমি জানেন অবশ্যই আমি একজন এমপি হয়েছি, এখন আমাকে আবার আপনার সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিতে হবে, তাহলে আমার প্রথম শপথটা কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, আইনি প্রক্রিয়া মেনে যদি সংবিধান সংস্কার করা যায় বা সংশোধন আসে, তাহলে আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যৌক্তিকতা আইনি প্রক্রিয়া কি করবেন বলুন তো? জুলাই সনদে যা আছে এটি অবশ্যই বহু জায়গায় সংগঠনের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে হবে। আপনি আলোচনা করতে পারেন, সে পরিবর্তন হবে। আমি কিভাবে করবেন? সংবিধান সংস্কার পরিষদ হলে কি আপনার অবশ্যই লেখাই তো আছে এখানে। আপনি যদি শপথ নেন, এখানে আদেশ আছে না সেখানে, মানে আপনি এখন জিনিসটা শপথ নেবেন না, আপনি পরে আবার আরেকটা গণভোট নেবেন, এটি আসলে কখনো একটা আইনি বিতর্ক। আমরা মনে করি যে আমরা জনগণ চাই, জনগণ সংশোধন চায় না। আমরা হয়েছেন 17 বার, কি হয়েছে বলুন তো? আদেশটা কিন্তু জনগণের অভিপ্রায় না, এইটা আদেশের উপর ভোট দিয়েছে না। না, আদেশটা কিন্তু জনগণের অভিপ্রায় ভাই। সেই আদেশটা একটা ফ্রডুলেন্ট, কারণ কি আপনার আদেশে জুলাই সনদে যা যা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি আদেশে সেইটা উল্লেখ করা হয়নি, বরঞ্চ নতুন একটা বিষয় এখানে আনা হয়েছে, যে বিষয়টি আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি, তাদের সাথে হলে হইতে পারে, আমাদের সাথে হয়নি, এবং আমরা তখন থেকে প্রতিবাদ করে আসছি। সুতরাং জনগণের যে অভিপ্রায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করছি, করব। বিরোধী দলের থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে অতীত পতিত স্বৈরাচার সংবিধানের দোহাই বর্তমান সরকার সে পথে হাঁটছে কিনা, সংবিধান কি আসলে জনগণের জন্য নাকি জনগণের জন্য সংবিধান? শুনেন, সংবিধান তো পরিবর্তনশীল। সংবিধান কি আপনার কোনো একটা অ্যাবসলিউট টার্ম নাকি? এটা পরিবর্তনশীল। এটা তো এই যে আপনার সংস্কার বাস্তবায়ন পরিষদ করলে যে মৌলিক কাঠামো যদি চেঞ্জ হয়, তাহলে কি সংবিধান সংস্কার পরিষদ সেটাকে জায়েজ করতে পারে? যারা আইন বিশেষজ্ঞ, যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ, তারা মানে কথা শুনছে যে মৌলিক কাঠামো চেঞ্জ হলে গণভোট আরেকটাই যাইতে হবে আপনাকে, যদি গণভোটের বিধান এক্সিস্টিং সংসদে থেকে থাকে, এবং গণভোটের বিধান এক্সিস্টিং সংশোধনে 13 অ্যামেন্ডমেন্ট বা কত একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে কোর্টে এখনো পেন্ডিং আছে এই মামলাটা। সুতরাং আপনি সংস্কার পরিষদ করলেই যে আপনি মৌলিক কাঠামো পরিবর্তন হলে আপনার সবকিছু জায়েজ যেগুলো তা না। কিন্তু কোনোদিন গণ অভ্যুত্থান সংবিধান মেনে হয়? কোনোদিন বিশেষ করে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সরকার পরিবর্তন হলে সেটা কি সংবিধান মেনে হয়? তার মানে কি সংবিধান আপনার স্থগিত হয়ে যায়, সংবিধান বন্ধ হয়ে যায়? সংবিধান অ্যালাইভ থাকে। যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালাই গেল, সংবিধান কি পালাই গেল নাকি? সংবিধান তো রয়ে গেছে, এবং সেই সংবিধান আলোকে তো আপনি শপথটা নিলেন। সংসদে একটা প্রশ্ন করেছে যে আমাদের অ্যাটর্নি জেনারেল কিভাবে কার অধীনে শপথ নিলেন? আমরা সুন্দর উত্তর দিয়েছি যে ভাই আপনারা উপদেষ্টা হয়েছে, কিভাবে উপদেষ্টা পরে একই কথা আগে হয়েছে, কার কাছে শপথ নিলেন? উপদেষ্টা কিন্তু হয়েছে প্রেসিডেন্টের কাছে না, প্রেসিডেন্টের শপথ নিলেন সংবিধান ছুঁয়েই তো। এই জুলাই আদেশটা ওনারা পড়েছেন, জেনেছেন, এই যে প্রশ্নগুলো তার ভিত্তিতে ওনাদের দলীয় প্রধান বলেছেন আপনি গণভোটে হাঁ দিবেন। তো যেখানে আপনি নির্বাচনী প্রচারণায় গণভোটে হাঁয়ের পক্ষে আপনি জনমত চেয়েছেন, আদেশ ছিল না সেখানে?
এই আদেশটা আপনি জেনেছেন, প্রশ্ন আপনি জেনেছেন, আপনি এই পক্ষে আপনি হা ভোটে চেয়েছেন, এখন কেন আপনি বলেন তো প্রশ্ন নিয়ে কথা তুলছেন? আপনি তখন নির্বাচনী বৈতরণী পার হওয়া মানুষকে একটা ধোঁকা দিয়েছেন, দেখুন আমি গণভোটের পক্ষে আছি ঠিকই, যখন আপনি ম্যান্ডেটটা পেয়ে গেলেন তখনই কিন্তু আপনি ইউটার্ন দেওয়া ঠিক হয়নি। কই ইউটার্ন এটি কেন হচ্ছে বলুন? এটি কিন্তু আমরা যেহেতু তখন ছোট ছিলাম, আমরা ইতিহাস পড়ে জেনেছি, যখন 90 গণ অভ্যুত্থানটা হলো, এটি সবাই এখন বলে 3 দলীয় জোট হয়েছে না, 3 দলীয় জোটের রূপরেখা হয়েছে, সেখানে কি লেখা ছিল না, সেটা এরকম একটা মানে সামাজিক জুলাই সনদের মতো যে কেয়ারটেকার সবাই করতে হবে, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম বলুন তো, বিএনপি কি তখন স্বাভাবিকভাবে কেয়ারটেকার মেনেছে? ইতিহাসের ভুল। আমি শেষ করি। 3 জোটের রূপরেখায় কখনো অবশ্যই আপনি এখন এটা সার্চ দেন, লেখা আছে এখানে যে যে কয়টা শর্ত ছিল 5 থেকে 6টা, একটা ছিল ওটা হলো ওই বছরের জন্য কেয়ারটেকার সরকার। পরে 3 জোটের রূপরেখা ওই বছরের জন্য পড়ার হবে না, তাহলে কেন জানেন? এরপর ওনারা বললেন যে এটা পাগল স্যার কিছু বুঝে না, ঠিক পরে দেওয়া হলো না, মানে বাধ্য করার পরে 172 দিন হরতাল করার পরেই ওনারা একটা ইলেকশন দিয়েছেন, আবার ওই ইলেকশনে কয়দিন পরে আবার একটা ইলেকশন দিয়েছেন। কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, বর্তমান বাস্তবতায় সংকট নিরসনে আসলে রাজপথ থেকে কি দাবি আদায় হবে? এটা আছে না, দাবি এটা জায়গা তো রাজপথ। যদি আপনি আমার নিয়মতান্ত্রিকতা না শুনেন, যদি আপনি আমার দায়িত্বশীল বিরোধিতাকে আপনি এটাকে খুব প্রেশার মনে না করেন, আমার তো শুধু জনগণকে নিয়ে, কারণ জনগণ অভিপ্রায়, কারণ ওনারা যাই বলেন, হেলাবেলা যাই বলেন, দেখুন আমি লেখে বলে রাখলাম, যদি ওনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কাজটা শুরু না করে, এই সংবিধানে বহু আলোচনা হবে, হয়তো আরও 17বার সংশোধন হবে, কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো কখনো তুলে নেওয়া যাবে না। ফ্যাসিবাদী কাঠামো তুলে নিতে হলে, কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা থেকে জনগণকে মুক্ত করতে হলে, জনগণ যে সম্মতি দিয়েছে, যেই কয়টা বিষয় ঐক্যমত হয়েছে, যেখানে মানুষ সব সম্মতি দিয়েছে, মানে অনেক ওয়েবসাইটে মতামত দিয়েছে, যে সেগুলোকে আপনি ধারণ করে যদি আপনি এখনই এই সুযোগটা কাজে লাগাতে না পারেন, বাংলাদেশে একই সুযোগ বারবার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আতিকুর রহমান। আজিজুল বারী হেলাল, আপনার দুলাইন মন্তব্যে বিষয় নিয়ে শেষ করতে চাই। মন্তব্য হলো যে যেইভাবে আমাদেরকে জুলাই সনদ গণভোটের বিপক্ষে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ কোয়ালিটি সবচেয়ে বেশি আমরা দেখাচ্ছি এবং সবচেয়ে আমরা বেশি কষ্ট করছি। আমারও সেই একই কথা বলতে হবে, রবীন্দ্রনাথের জীবিত ও মৃত একটা উপন্যাসে কাদম্বিনীকে মরিয়ায় প্রমাণ করতে হয়েছে যে সে মরেছে, মানে প্রথমবার সে মরেনি। জি দর্শক, এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।